সংস্কারের ওজোর দিয়ে, এক্সকিউজ দিয়ে, বিচারের এক্সকিউজ দিয়ে, যেখানে বিচার শুরুই করছে না, বিচারের জন্য কোনো কিছু করছে না, কিন্তু ওটাকে ব্যবহার করছে। তার অর্থটা কি? এটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে, বিচারের চেষ্টা নেই। জেনারেল ওয়াকার উনি দুজনকে পাঠিয়েছেন। একজন হলেন, প্রথম হলো ডিজিএফ এর চিফ ছিলেন, উনি বোধহয় জেনারেল হামিদ, আই থিঙ্ক। উনি চিনতেন কাকে? সবচেয়ে এটাই আশ্চর্য, উনি চিনতেন আসিফ নজরুলকে। তাহলে আসিফ নজরুল কি ডিজিএফ এর এজেন্ট? যে সমস্ত লোকজন হালুয়া রুটি খাওয়ার জন্য, আপনার তো দরকার নেই, ইউ আর ভেরি ওয়েল এস্টাবলিশড, কিন্তু যারা হালুয়া রুটি খাওয়ার জন্য বিভিন্ন এক্সকিউজ দিয়ে নির্বাচনটাকে প্রলম্বিত করে হালুয়া রুটি আরো দীর্ঘকাল খাওয়ার চেষ্টা করছে, তাদের ধান্দায় পড়ে আপনি ইদি আমিন হবেন না, আপনি হবেন নেলসন ম্যান্ডেলা। যে বাংলাদেশের যে এই কনস্টিটিউশনাল রিফর্ম যেটা হচ্ছে, সেই রিফর্মটা যে আলী রিয়াজ করছেন, সেটা আইনত কতটা সিদ্ধ এটা আমার কাছে এখনো এর সলিউশন নাই। কিন্তু আমি চেক করেছি, আমি চেক করে দেখেছি যে ওনাকে যে পদে রাখা হয়েছে, আইনত সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করা কঠিন হবে। কারণ আমি দেখলাম যে বিভিন্ন বাংলাদেশ কনস্টিটিউশন বিভিন্ন ধারাগুলো পড়লাম, তার মধ্যে অনেক কিছু কন্ট্রাডিক্টরিও রয়েছে। কিন্তু উনি ওনার যে পজিশনে আছেন, উনি পার্লামেন্ট মেম্বার না, কিংবা মন্ত্রী না, কিংবা উপদেষ্টা নন। কাজেই উনি যদি অ্যাডভাইসারি লেভেলে থাকেন, তাহলে এটা কিন্তু একটা কোশ্চেনেবল থিং, যে এটা ঠিক কি ব্যাঠিক এটা কিন্তু সঠিক বলা যাবে না, এটা আইনজ্ঞরা এটা বিচার করবে। তাহলে সেখানে খলিলুর রহমানের মানে এটা কি উনি কিন্তু ব্যাপারে আমি খলিলুর রহমানের জুনিয়র, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম উনি আমার উনি যদি ইউএস এর নাগরিক হয়ে থাকেন, তাহলে উনি যে পদটি পেয়েছেন সেটা নিয়ে তো সেটা হবে প্রশ্ন আসতে পারে। না, সেটা হবে কিন্তু আমার মতে যে বাংলাদেশের বর্তমানের যেটা আমার ধারণায় যেটা আছে কনস্টিটিউশন অনুযায়ী, সেটা কিন্তু হবে একদম ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। খলিলুর রহমান ইজ এ ভেরি স্মার্ট ম্যান, মানে উই গট টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওনার যে পজিশনটা এবং এটা কিভাবে হলো সেটা আমি জানি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যাপার আছে, যে উনি কিন্তু হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু পিক আপ দ্য এফিশিয়েন্ট পিপল। হ্যাঁ, এই জন্য আমি ওনাকে সাধুবাদ দিই। এখন আমি বলবো যে খলিলুর রহমানের সঙ্গে দোভালের যে ছবি, দেখুন উনি সিকিউরিটির যে যাবেন, এটা আমি কিন্তু একটু সন্দেহ করছিলাম। এটা যখন ওই বিমস্টেকের মিটিংটা হয়, তখন যে সাইডে যে মিটিং হয়েছিল, তখনই কিন্তু আমার একটু চিন্তা করছিলাম যে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আরো কিছু দায়িত্ব দিতে পারেন, এবং যদি মানে সেই দায়িত্বের সুবাদে উনি কিন্তু দোভালের ইকুইভ্যালেন্ট ইন বাংলাদেশ, কাজে তার সঙ্গে তার কথা হতেই পারে। এবং এতে কোনো যে এতে কেউ রয় চলে আসছে, উনি রয়ের এজেন্ট কিংবা ইত্যাদি, এবং না এর পরে কিন্তু ওনার উনি দায়িত্বটা পেলেন আর কি। না সেটা হয়তো ওনার যে এফিসিয়েন্সি, যেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস লক্ষ্য করেছেন যে হি ইজ অ্যান এফিশিয়েন্ট পারসন, তখন উনি দিয়েছেন। হ্যাঁ, এটা আমার মনে হয় না যে উনি কোনো আন্দাজে দিয়েছেন, কোনো কিছু অ্যাকশনসে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেছেন যে এই লোকটা পারদর্শী, কাজে এই কারণে উনি তাকে এই দায়িত্ব দিয়েছেন। এবং এই দায়িত্বের সুবাদে হি ক্যান টক উইথ দোভাল। এতে কিন্তু কোনো এটা কিন্তু পৃথিবীর সব জায়গাতেই হয়। যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গভীর শত্রুতা, হ্যাঁ, যেমন ধরেন এক সময় রাশিয়ার সঙ্গে, কিন্তু তাদের ইন্টেলিজেন্স ইউনিট গুলো কিন্তু পরস্পর কমিউনিকেটও করতো, ঝগড়াও করতো, একজন আরেকজন এজেন্টকে মেরে ফেলার চেষ্টা করতো, কিন্তু আবার তারা কথাও বলতো। এটাই হচ্ছে মানে মানে অ্যাডভান্স সভ্য জগতে এগুলোই নন। কাজে আমি এটাকে বলবো না যে কে মানে রয়ের এজেন্ট হয়েছে কিংবা র হয়তো আমাদের দেশে যথেষ্ট রয়েছে, এবং সেটা আমাদের দুর্ভাগ্য, আমরা সেটা থেকে মুক্ত হতে পারিনি। এটা আমাদের চরিত্রের একটা খারাপ দিক। আমি বলবো যে র যদি আমাদের ভেতরে চেষ্টা করে এবং ঢুকতে পারে, তাহলে আমি মনে করব যে এটা আমাদের ব্যর্থতা বা আমাদের চরিত্রের দুর্বলতা। আপনি লক্ষ্য করে দেখুন, আমি দুটো কান্ট্রিকে আপনাকে একটা এক্সাম্পল দেব। ইসরায়েলি ইন্টেলিজেন্সকে কিন্তু কেউ পেনিট্রেট করতে পারে, ওখানে কি হচ্ছে সেটা কিন্তু তার শত্রুপক্ষ যারা মানে প্যালেস্টাইনিয়ানস কিংবা ইরান জানতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইরানের ভিতরে কি হচ্ছে সেটা ইসরায়েল জেনে ফেলে,
এবং প্যালেস্টাইনিয়ান মানে হামাজের মেইন লিডারকে উনি একটা ভালো সম্মেলনে গেছেন, হ্যাঁ, সেখানে ওনাকে ওখানে মেরে ফেলল, ওনার ওই চেয়ারে বম্বিং করে। এই যে জিনিসগুলো, এটা আমরা আমাদের দেশে যদি রয়ের এরকম প্রভাব থাকে সেটা খুবই দুঃখজনক। আমি সেটাকে খুব মানে আমি মনে করবো এটা ব্যর্থতা আমাদের, এবং এটা হওয়া উচিত না। দেশপ্রেমিক লোকরা কারো এজেন্ট হবে, এটা এটা একদম অ্যাবসলিউটলি ইট ক্যানট বি টলারেটেড। এবং এতে যদি ধরা পড়ে তাহলে কিন্তু আমি মনে করি যে একদম শাস্তি হতে হবে চরম। দ্যাটস এ টপ ট্রিজন। ইট ইজ এ মৃত্যুদণ্ড, ইট শুড বি এ ডেথ সেন্টেন্স। আচ্ছা, যাই হোক, এটা এখন আমরা ব্যাক টু দি রিফর্মস। আপনি রিফর্মস যেটা করা হচ্ছে, রিফর্মস তো একটা কন্টিনিউইং প্রসেস, আমরা সবাই একমত হয়েছি। এটা এটা একবার করে থেমে যায় না, এটা সময়ের যেটা দাবি সেই অনুযায়ী এই সংস্কারগুলো হতে থাকে। এবং সেটাই কিন্তু 2022-তে আমি লক্ষ্য করলাম যে তারেক রহমান উনি যে 27 পয়েন্টের যে এটা দিয়েছিলেন, আমি খুবই সেটাকে সাধুবাদ দিচ্ছি। এই প্রথম বাংলাদেশে একদম যে নাকি রিফর্মস করার জন্য এটা করলেন। তারপরে পরবর্তী পর্যায়ে ওনার যে যৌথ গ্রুপটা, আমার মনে হয় সৈয়দ এহসানুল হুদার দলও সঙ্গে জড়িত হয়তো থাকতে পারেন, যে আপনারা একত্রে ওটাকে 31 পয়েন্টসে করলেন, রাইট? এটা তো একটা মানে দারুণ সুন্দর ব্যাপার, হ্যাঁ, যার মাধ্যমে গভর্নমেন্টকে করা যাবে। এটাই হলো ফাইনাল নয়, এটা হয়তো ভবিষ্যতে মানে প্রয়োজন অনুযায়ী এটা রিফর্ম হতে পারে, আসতে পারে। কিন্তু সংস্কারের ওজোর দিয়ে, এক্সকিউজ দিয়ে, বিচারের এক্সকিউজ দিয়ে, যেখানে বিচার শুরুই করছে না, বিচারের জন্য কোনো কিছু করছে না, কিন্তু ওটাকে ব্যবহার করছে, তার অর্থটা কি? এটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে, বিচারের চেষ্টা নেই। বিচারের চেষ্টা না করে এটাকে এক্সকিউজ হিসেবে যদি দাঁড় করাতে হয়, তাহলে কি করে একটা বুদ্ধিমান, এরা সবাই কিন্তু খুব ভালো বুদ্ধিশুদ্ধি আছে মাথার মধ্যে, এরা করবে কি? বিচারটাকে প্রলম্বিত করবে, বিচারটার মধ্যে কোনো সিনসিয়ারিটি থাকবে না, এবং ততদিন তারা হালুয়া রুটি খেতে থাকবে, হ্যাঁ, উইদাউট এনি পিপলস ম্যান্ডেট। আমি জানি আলী রেজার সঙ্গে আমি একবার কোথায় কথা বলেছিলাম, উনি কিন্তু আমাকে বলেছিলেন যে ম্যান্ডেট ছাড়া যে হাসিনা গভর্নমেন্টের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, যেটা অন্য গভর্নমেন্ট করবে না, হ্যাঁ, এটা উনি ঠিক। কিন্তু উনি এখন তো রিফর্মের সঙ্গে জড়িত। বর্তমান গভর্নমেন্টের যদি নির্বাচিত গভর্নমেন্ট না হয়, ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে তার কিরকম ম্যান্ডেট আছে? এটা তার কাছে আমার প্রশ্ন। বিপ্লবের কিন্তু এছাড়াও তো আমরা আসিফ নজরুল মানে আগে তো অনেকে অনেক কথা বলেছে, যেমন আসিফ নজরুল বলেছে 26 লক্ষ ভারতীয় আছে, অবৈধ ভারতীয়, কিন্তু এখন কিন্তু 8 মাসে আমরা সেই বক্তব্য 1 লক্ষের ব্যাপারেও শুনি নাই। 26 লক্ষ 1 লক্ষ কেন, আমি তো 2000ও সে রাউন্ড আপ করতে পারে নাই, তাহলে ব্যাপারটা কি? আপনার এই যে সেরকমই আগের কথা এখন আবার লক্ষ্য করুন হাসিনা আক্তার, আমরা যদি দেখি যে গভর্নমেন্ট কিভাবে ফর্ম হয়েছে, আমি যেটাকে বললাম একটা কুডেটা, অথবা আমি আরো বলবো, আমি জার্মান স্টাইলে বলবো পুচ। এটা একটা ওই হিটলারের মিউনিক পুচের মতো, কিন্তু ইটস এ সাকসেসফুল পুচ। কি হয়েছে আপনি লক্ষ্য করে দেখুন, কাদেরকে ডেকেছে? বৈষম্যবিরোধী ছাত্রদের বিভিন্ন ইন্টারভিউ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার্স, তাদের বিভিন্ন আলোচনায় এবং তাদের বিভিন্ন যে ভিডিও থেকে আমার যেটা ধারণা হয়েছে, আমি যদি ঠিক না বলি আপনারা বলে দেবেন, আমার মনে হয়েছে যে গভর্নমেন্ট ফর্ম করার জন্য জেনারেল ওয়াকার উনি দুজনকে পাঠিয়েছেন। একজন হলেন, প্রথম হলো ডিজিএফ এর চিফ ছিলেন উনি বোধহয় জেনারেল হামিদ, আই থিঙ্ক। উনি চিনতেন কাকে? সবচেয়ে এটাই আশ্চর্য, উনি চিনতেন আসিফ নজরুলকে। তাহলে আসিফ নজরুল কি ডিজিএফ এর এজেন্ট? উনি কি ইনফর্মার? কারণ ওই ভদ্রলোক আর ওখানে আরেকজন জড়িত ছিলেন, এটাও কিন্তু আমাদের জানতে হবে। জেনারেল ফজলে আকবর, মেজর জেনারেল ফজলে আকবর, উনি হলেন মানে মাননীয় খালেদা জিয়ার ছিলেন, সামরিক উপদেষ্টা ছিলেন, উনি ছিলেন। কিন্তু ওনাকে ডেকেছে ওই ডিজিএফ এর লোক, ওনাকে ডেকেছে, তারপরে তারা সবাইকে জড়ো করেছে এবং গভর্নমেন্ট ফর্ম হয়েছে। তার অর্থটা কি? ডিজিএফ এর কি পাবলিক ম্যান্ডেট রয়েছে? ডিজিএফ কি আন্দোলনে ছিল, নাকি আন্দোলনে গুলি করার চেষ্টা করেছে, আন্দোলনের লোকদেরকে ধরে নিয়ে টর্চার করেছে? তাহলে অর্থটা কি? যে ডিজিআইএফ এই গভর্নমেন্টটাকে ফর্ম করেছে, হ্যাঁ, তাহলে ওই যে জেনারেল হামিদ
ওনারাই এই দল এই গভর্নমেন্টটাকে ফর্ম করছে। সো হোয়াট কাইন্ড অফ গভর্নমেন্ট ইজ দিস? মাই কোশ্চেন, ইজ ইট the government formed initially by the informer of the DGFI and then it expanded into basically যারা জড়িত ছিল 9/11 এর সঙ্গে, না 1/11 এর সঙ্গে, 1/11 এর সঙ্গে যারা জড়িত ছিল, আপনি লক্ষ্য করে দেখেন এদের মধ্যে, এমনকি আপনি ইমেইল গ্রুপ সার্চ করে দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি দেখবেন যে এদের কিন্তু গ্রুপিং আছে, সেই গ্রুপিং এর দলই কিন্তু পাওয়ারে চলে আসলো, তাতে এদের ম্যান্ডেট নেই। কাজে আমার পরামর্শ, আবার আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দারুণ শ্রদ্ধা করি, ভেরি স্মার্ট, উনি আমাদের মর্যাদা বিশ্বে, আমরা যারা বাইরে আছি ওনার জন্য আমাদের মর্যাদা অনেক বেড়ে গেছে। কাজে তার কাছে আমার করজোরে প্রার্থনা যে আপনি দয়া করে, আপনি ওই যে সমস্ত লোকজন হালুয়া রুটি খাওয়ার জন্য, আপনার তো দরকার নেই, ইউ আর ভেরি ওয়েল এস্টাবলিশড, কিন্তু যারা হালুয়া রুটি খাওয়ার জন্য বিভিন্ন এক্সকিউজ দিয়ে নির্বাচনটাকে প্রলম্বিত করে হালুয়া রুটি আরো দীর্ঘকাল খাওয়ার চেষ্টা করছে, তাদের ধান্দায় পড়ে আপনি ইদি আমিন হবেন না, আপনি হবেন নেলসন ম্যান্ডেলা। এবং আপনি একটা ট্রানজিশন নির্বাচন দিয়ে দেন, ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করতে পারেন, কারণ নির্বাচন দিয়ে দেওয়া, যেখানে একটা মানে যে আগের যেটা আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে করত, আপনার তো ডিসেম্বরের মধ্যে, আপনি তো অনেকদিন আগে থেকে বলছেন যে ডিসেম্বরে করবেন, এটা বিদেশি অতিথিদেরকে আপনি বলেছেন, তাহলে এখন আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? এটা আপনি করে দেন, কারণ সবাই তো চাচ্ছে মিনিমাম সংস্কার, তার মাধ্যমে আপনি করে আপনি আমাদের একদম চিরকালে সবচেয়ে শ্রেষ্ঠতম বাঙালি হিসেবে আপনি চিরদিন থাকবেন, এটাই আমার বড় আশা এবং আমি এটাই দেখতে চাই, আমার মনে হয় তাই হতে যাচ্ছে।